অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভেবে নিয়েছিলাম কোনো দিন বাবা ডাক শুনতে পারবো না, কোনো সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য হয়তো এই জীবনে আমার ভাগ্যে লেখা নেই। আমার প্রথম স্ত্রী মিথিলার সাথে 7 বছর সংসার ছিল। এই 7টি বছর যে কতটা অন্ধকারের মধ্যে দিয়ে গেছে তা কেবল আমার চারপাশের দেওয়ালগুলোই জানে। যে যা বলেছে, যেখানে যার পরামর্শ দিয়েছে আমি সেখানেই ছুটে গেছি। ডাক্তার থেকে শুরু করে গ্রামের কবিরাজ কেউ বাকি ছিল না। যে যা ওষুধ দিয়েছে চোখ বন্ধ করে গিলেছি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ব্যর্থ হচ্ছিল। ওই একটি ডাক শোনার ভাগ্য আমার হলো না। অথচ শুরুতে সমাজ, আত্মীয় স্বজন সবাই এক বাক্য ধরে নিয়েছিল সমস্যাটা আমার স্ত্রীর। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা মুচড়ে ওঠে। লোক লজ্জা আর অপবাদ ভয়ে মিথিলা তখন ভেঙে পড়েছিল। মনে আছে এক রাতে আমার বুকে মাথা রেখে ও অঝরে কাঁদছিল, অস্ত্র ভেজা কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? তুমি আমাকে ডিভোর্স দিলে আমি সেই দিনই দুনিয়া থেকে চলে যাব, তবুও তোমাকে ছাড়া আমি বাঁচব না। মিথিলার সেই কান্না, সেই আকুতি আমার মনকে নাড়া দিচ্ছিল। ওকে সান্ত্বনা দিতে গিয়ে ওর মাথায় হাত রেখে কথা দিয়েছিলাম, আমার জীবন থাকতে আমি তোমাকে ছাড়ব না মিথিলা। আমাদের সন্তানের কোনো প্রয়োজন নেই। সন্তান দিয়ে কী হবে? সেই তো বৃদ্ধ বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। আমরা দুজনই দুজনের হাত ধরে বাকি জীবন পার করে দেব। কিন্তু নিয়তি হয়তো আড়ালে বসে হাঁটছিল। এই ঘটনার ঠিক 2 বছর পর আমরা আবার শহরের একটা বড় হাসপাতালে যাই উন্নতি চিকিৎসার আশায়। সেখানে নতুন করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় রিপোর্ট যেদিন এলো, আমার পায়ের তলা মাটি থেকে সরে গেল। ডাক্তার রিপোর্টগুলো টেবিলের উপর রেখে আতনাদ সন্তুষ্টভাবে জানিয়ে দিল, সমস্যাটা মিথিলার নয়, সমস্যাটা আমার। আমি কোনো দিন বাবা হতে পারবো না। তবে ডাক্তার চূড়ান্তভাবে কিছু বলেনি। এই চরম সত্যটা জানার পর থেকে মিথিলার রূপ পুরোপুরি পাল্টে যেতে শুরু করলো। যে মেয়ে কিছুদিন আগেও আমার বুকে মাথা রেখে না পাওয়ার বেদনায় কাঁদছিল, তার ভেতরের মানুষটা যেন রাতারাতি উধাও হয়ে গেল। ঘরটা ছোটোখাটো বিষয় নিয়ে ও আমার সাথে এবং আমার বৃদ্ধ মা বাবার সাথে চরম দুর্ব্যবহার শুরু করলো। প্রতিদিনের অশান্তি, খোঁটা আর মানসিক নির্যাতন আমার জীবনকে আকৃষ্ট করে তুলল। যে ভালোবাসা আর প্রতিশ্রুতির ওপর ভর করে সংসারটা টিকিয়ে রেখেছিলাম, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ পর্যন্ত কাবিনের 5 লাখ টাকা এবং সংসারের মূলবান সব কিছু গুছিয়ে নিয়ে ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। মিথিলা চলে যাওয়ার পর গ্রামের মানুষের কানাঘুষা, অবজ্ঞতা আর অপমানে আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছিল। চেনা মানুষগুলোর বাঁকা চাউনি আর উপহাস সহ্য করতে না পেরে শেষেমেশে এক বুক কষ্ট আর অপমান পেটে নিয়ে আমি আমার বৃদ্ধ মাকে সাথে করে গ্রাম ছেড়ে চিরতরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে পড়ে রইল 7 বছরের স্মৃতি, ভালোবাসা আর এক বুক হাহাকার। ঢাকায় এসে জীবনটা একদম নতুন করে শুরু করতে হয়েছিল। একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে শহরের এক কোণে ছোট একটা বাসা ভাড়া নিয়ে মা আর আমি থাকতে শুরু করলাম। দেখতে দেখতে শহরের যাত্রিক জীবনে দীর্ঘ 6টি বছর কেটে গেল। এই 6 বছরে আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে পেছনের অতীত আর কখনো আমাকে তাড়া করতে না পারে।
কিন্তু মায়ের মন তো আর তা বোঝে না। বয়স বাড়ার সাথে সাথে মায়ের শরীরটাও ভেঙে পড়েছিল। একদিন রাতে খাওয়া দাওয়া শেষ মা আমার ঘরে এলেন। আমার বিছানার পাশে বসে আচমকা আমার হাত দুটো জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়লেন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই, তুই এভাবে একা একা কত দিন থাকবি? আমার হাত ধরে কথা দে বাবা, তুই আরেকটা বিয়ে করবি। মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, কিন্তু আমার ভেতরের সেই পুরনো ক্ষত আর সত্যটা তো আমি ভুলে যাইনি। আমি মায়ের কথায় হাত বুলিয়ে শান্ত গলায় আমার শারীরিক সমস্যার কথা আবারও মনে করিয়ে দিল। বললাম, মা, তুমি তো সব জানো। আমার যে সমস্যা, তাতে কোনো সাধারণ মেয়ে আমার সাথে সুখে থাকবে না। মা চোখের পানি মুছে বললেন, আমি সবভাবেই বলেছি বাবা, তুই এটা ডিভোর্স মেয়েকে বিয়ে কর। যে জীবন থেকে ধাক্কা খেয়েছে সে তোর এই কষ্টটা বুঝবে। তোরা দুজনে একে অপরের প্রতিপক্ষী হয়ে থাকবি। মায়ের সেই আকুলতা আর জেদের কাছে অবশেষে আমাকে হার মানতে হলো। মায়ের পছন্দ পারিবারিকভাবে রূপা নামের একটি ডিভোর্সি মেয়ের সাথে আমার বিয়ে হলো। রূপা শান্ত, নর্ম আর ভিন্ন বুঝাদার এক মেয়ে। অতীতের সব ঝড় ভুলেও খুব অল্প দিনেই আমাদের এই ছোট সংসারটাকে নিজের আপন করে নিল। আমিও আমার অতীত ভুলে রূপাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু ভাগ্যর চাকা যে এত দ্রুত এবং এভাবে ঘুরবে তা আমার ধারণার বাইরে ছিল। বিয়ের ঠিক 5 মাস পরের কথা। সকালবেলা রূপা বাথরুমে থেকে বের হয়ে কাঁপানো হাতে একটা প্রেগনেন্সি টিক আমার সামনে এনে ধরল। টিকটের ওপর স্পষ্ট দুটো লাল দাগ। ও অন্তত আবেগঘন কণ্ঠে আমাকে জানায় যে ও মা হতে চলেছে, অর্থ আমি বাবা হতে চলেছি। খবরটা শুনে আনন্দই চেয়ে আমার মনের ভেতর এক তীব্র সহহর ঝড় বয়ে গেল। আমার মানসিক কিছুতেই একটা সত্যটা অগ্রহ করতে পারছে না। আমার কান ঝাঝা করতে লাগলো। মনে পড়ে গেল 6 বছর আগের এই ডাক্তার গভীর কণ্ঠস্বর, সমস্যা আপনার, আপনি কোনো দিন পিতা হতে পারবেন না। তাহলে এটা কিভাবে সম্ভব? মনের ভেতর হাজারো প্রশ্ন শয়ন আর ক্ষোভ জমা হতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে, রূপাকে কোনো প্রশ্ন না করে সেই দিনই ওকে সাথে নিয়ে ঢাকার ছোট একটা ক্লিনিক হাসপাতালে গেলাম। নতুন করে পরীক্ষা করার জন্য। সত্যিটা আমাকে জানতেই হবে। কিন্তু হাসপাতালের ভেতরে পা রাখতেই ভাগ্যর চাকা যেন আমাকে এক নির্ময় পরিহাসের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চোখে আটকে গেল একটি ঘরের দিকে। ভেতরে নীল রঙের একটা মালিন শাড়ি পরে হাতে চুড়ি নিয়ে হাসপাতালের কেবিন পরিষ্কার করছে এক নারী। চুলগুলো উক্কোদুস্ত, চেহারায় ক্লান্তির চরম ছাপ। ভালো করে লক্ষ্য করতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এ তো অন্য কেউ নয়, এ যে আমার প্রথম স্ত্রী মিথিলা, যে 5 লক্ষ টাকা নিয়ে অহংকারের সাথে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আজ এই হাসপাতালে সাধারণ একজন ক্লিনিক হিসাবে ঘর ঝাড়ু দিচ্ছে। জীবনের এই অদ্ভুত মোড় এসে আমি ব্যস্তব্য হয়ে দাঁড়িয়ে রইলাম। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী আরেকটি গল্প পাবেন। ধন্যবাদ।